কাছে 2000 বিরুদ্ধে যে অভিযান চলছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা অলরেডি মোশাররফ ভাই বললেন। এটা প্রথমত দুর্নীতির বিরুদ্ধে অভিযান হচ্ছে। জি.কে. শামীম তো একদিনে ভদ্রলোক দাঁড়াননি, অনেক বছর ধরে দাঁড়িয়েছেন। যখনই কাউকে ধরা হয় তখনই সরকারি দল থেকে আওয়াজ আসে যে আমাদের দলের নেই, অন্য কোনো দলে ছিল। থাকতেই পারে অন্য কোনো দলে, আপনি জেনে শুনে আপনার দলে নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা কন্ট্রাক্ট সে একদিনে পায়নি, বছরের পর বছর কাজ করে যে পেয়েছে। এবং এই কন্ট্রাক্টগুলো নিয়ে সে ছাত্রলীগ যুবলীগের অন্য লোকজনের উপরেও আঘাত করেছে, আক্রমণ করেছে, খুন খারাপিও হয়েছে, সেগুলো খবরের কাগজে আসছে। এবং অনেক গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ার সাহেব 400 কোটি টাকা নাকি নিয়েছেন, খবরের কাগজে এসছে। এমন এক একটা এগুলো খবরের কাগজে আসছে। এবং দুর্নীতি এক জি.কে. শামীমকে ধরে যে আটকে যাবে তা না। এখনো আমরা শুনছি, যেমন মনে করেন এই গতকাল ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি থেকে আমি শুনলাম যে মালয়েশিয়াতে ম্যান পাওয়ার খোলার জন্য অনেক চেষ্টা করছে, আমাদের দেশের সরকার অনেক চেষ্টা করছে, মালয়েশিয়ার সরকারও হয়তো চেষ্টা করছে। এর ভেতরেই এই সরকারের খুব প্রভাবশালী একজন ব্যক্তি মালয়েশিয়ায় যে কনফিডেন্সিয়াল ভিজিট করে এসছেন যে না সিন্ডিকেট থাকবে। আমি জানি না আপনি জানেন কিনা, মালয়েশিয়ায় 10টা কোম্পানি সিন্ডিকেট করে আটকে রেখেছিল, এটা নিয়ে কোর্ট কাছারি অনেক হয়েছে। সো এই জিনিসগুলো হচ্ছে। এক জি.কে. শামীমকে ধরে আপনার দুর্নীতি বন্ধ হয়ে যাচ্ছে না। রাদার যেটা আমি প্রথমে যখন আমি কথা বলছিলাম, যখন বললাম যে এইটা দেখলে আমাদের কাছে তো দূর থেকে তো আমাদের কাছে মনে হয় যে ইনফাইটিং, যে জি.কে. শামীমের বিপরীতে অন্য কেউ দাঁড়াতে যাচ্ছে, তখন হঠাৎ করে আসে জি.কে. শামীমের পুরনো পরিচিতি সামনে চলে আসে। তো জি.কে. শামীমের পুরনো পরিচিতি আপনি আগে জানতেন না যখন তাকে এই জায়গাটায় এনেছেন? এবং এই যে তার আগে ছাত্রলীগের কমিটিগুলো চেঞ্জ করা হলো, এই ছাত্রলীগের কমিটির যাদেরকে যে নেতৃত্বটা পাল্টানো হলো, সেই নেতৃত্ব গত বছর আমরা দেখেছি লাইভ টেলিভিশনে, আপনারা দেখিয়েছেন, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, বাচ্চা ছেলেদের নিয়ে তারা ধরে আতঙ্কিত অবস্থায় পাশে দাঁড়িয়ে বলছে স্টেটমেন্ট দাও, তোমরা ভুল করেছো, তোমরা দোষ করেছো। বাচ্চাগুলো বুয়েটের, এগুলো মানে চেহারা দেখে মনে হয় একদম ইয়াং বাচ্চা, তারা কাঁপতে বলছে হ্যাঁ আমার দোষ। এরা দাঁড়িয়েছিল পাশে। তো এখন হঠাৎ করে আপনি দেখেছেন যে এরা দুষ্কৃতি কার্যের সাথে জড়িত। এর আগে দেখেননি, যখন পুরো দেশবাসী দেখেছে, আমরা সবাই লাইভ ক্যামেরাতে দেখেছি, তখন দেখেননি। দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন হয়েছে, এই পরিপ্রেক্ষিতে সবগুলো বিষয়ে নজরদারি দিতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে। সেই ক্ষেত্রে এই যে আজকের যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, এই ঘটনা কিন্তু একদিনের না, এটা কিন্তু অনেক দিনের। এবং যে ঘটনা ঘটছে এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রশাসন কিন্তু বিষয়টা অবশ্যই অবগত। যদি তারা অবগত হয়েই থাকে, এখন যদি তারা খুব বেশি তৎপরই হয়, তখন তাদের ভূমিকার জায়গা কি? এক্স্যাক্টলি, এটা নিয়ে একটু আলোচনা আছে। তার আগে একটু উপসংহার দিয়ে নিই। ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রশংসার কথা বলছিলেন অনারেবল জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব। প্রথমত আমি বলতে চাই যে উনি নিজে অনেক প্রশংসার দাবিদার। উনি যখন বেঞ্চে ছিলেন, অনেক শক্ত সুমোটো কেস উনি নিয়ে এই দেশ এবং জাতির জন্য অনেক অবদান উনি রেখেছেন। সো যখন উনি শুধু একটা দলের আঙ্গিকে কথা বলেন, আমরা একটু অবাক হয়ে যাই, কারণ উনি আসলে জাতীয় পর্যায়ে উনি অবদান রেখেছেন। কালচারাল রেভলিউশনে মাও যা করেছিল, বিশ্বের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক কয়েকটা ঘটনার ভিতরে এটা একটা। কোটি কোটি জনগণ চায়নার মারা গেছে। আজকেও চাইনিজ জনতার সাথে যদি আপনি কালচারাল রেভলিউশনের কথা বলেন, তাদের চোখে পানি চলে আসে। আমাদের হয়েছিল সিস্টেম অফ করাপশন অ্যান্ড আনঅ্যাকাউন্টেবিলিটি। এখন যখন একটা দলের অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন যেটা হয় যে সব জায়গায় যারা দুষ্কৃতি কর্মর সাথে লিপ্ত আছে তাদের প্রোটেকশন দরকার হয়, তারা বাঁচতে চায়। সরকারি দলকে যদি ধরাছোঁয়ার বাইরে হয়, তাহলে তারা সোজা এসে সরকারি দলে যোগ দেবে। বিশ্বের সব জায়গায় সেটা হয়। যেখানে এই ধরনের অথরিটেরিয়ান বা টোটালিটেরিয়ান সরকার হয়, সেই জায়গায় এই জিনিসগুলো হয়। যে অথরিটেরিয়ান, যে টোটালিটেরিয়ান লিডার, সে ভালো খারাপ সেটা বিষয় না। যাদের প্রোটেকশন, যারা খারাপ কাজ করছে তাদেরই তো প্রোটেকশন দরকার। যে ভালো কাজ করছে, যে সারাদিন নামাজ কালাম পড়ছে, তার তো প্রোটেকশনের দরকার নেই। তাহলে সে দৌড়ে কোথাও যাবে না। যার প্রোটেকশন দরকার, সে তখন, যেহেতু সরকারি দল মানে তোমাকে ছোঁয়া যাবে না, সে তখন সরকারি দলে চলে যাবে। এই যে জি.কে. শামীমের কথা বললেন, আমি ধরে নিচ্ছি সে সেই কারণে সরকারি দলে গেছে। এবং আজকে সরকারি দলের সামনের দিকে যারা দাঁড়িয়ে আছেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশকে খালি করে দিয়ে নিয়ে যেতে হয়তো চেষ্টা করছেন। আজকে আমাদের দেশ অনেক সমৃদ্ধ অবস্থা আছে বলে এত খালি হওয়ার পরও হচ্ছে না। 10 বছরে নাকি 4 লাখ কোটি টাকার উপরে চলে গেছে, তাও শুধু ব্যাংকিং মাধ্যমে। সো ডার্ক মার্কেটে, ব্ল্যাক মার্কেটে কতখানি গেছে সেটাও আমরা জানি না। এবং এটা 2018-র হিসাব। সো আবার গত 1 বছরে কত গেছে আমরা কেউ জানি না। ব্যাংকারদের সাথে কথা বলে যিনি, তাদের লিকুইডিটি ক্রাইসিস চলছে। সবকিছু হচ্ছে কারণ এই যে লেভেল অফ আনঅ্যাকাউন্টেবিলিটি। আপনি খারাপ কাজ করবেন, আপনি প্রোটেকশন চান, যান সরকারি দলের ছায়ায় চলে যান।
এবং সরকারি দল, আপনি যেহেতু প্রোটেকশন দরকার মানে এর আগেও আপনি দুষ্কৃতিকর্ম করেছেন, তার মানে আপনার ব্যাংকে কিছু আছে, সেটা দিয়ে যদি সরকারি দলে আপনি ঢুকতে পারেন তাহলে আপনি সরকারি দলে ঢুকে যাবেন। সরকারি দলে ঢুকার পর সরকারি দলের প্রোটেকশন নিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন। আগে আমরা লক্ষ টাকা কোটি টাকার কথা বলতাম, এখন আমরা 100 কোটি টাকাও বলি না, এখন আমরা 1000 কোটি টাকায় যাই। ঘুষ নেয় 400 কোটি টাকা, 1100 কোটি টাকা, 1000 কোটি টাকার নিচে আমাদের কোনো কথা নেই। কি বলবেন আপনি? ববি হাজ্জাজ। আমি মোশাররফ ভাইয়ের সাথে একমত, কারণ এই ডিসেম্বরের 30-এর নির্বাচন নিয়ে কথা নাইবা বলি, কিন্তু তারপর যে সরকার নতুন গঠিত হলো, যে ক্যাবিনেট গঠিত হলো, নতুন ফাইন্যান্স মিনিস্টার আমরা পেলাম। নতুন ফাইন্যান্স মিনিস্টার তার প্রথম যে কয়েকটা ডিক্লারেশনের ভিতরে বললেন যে আর কোনো লোন রিস্কেজুলিং হবে না, আর কোনো ব্যাড লোন হবে না, যা হবার হয়ে গেছে, আর কোনো হবে না। গত 2 সপ্তাহ ধরে আমরা নতুন হাজার হাজার কোটি টাকা রিস্কেজুলিং এর খবর দেখছি, এবং সো ফার সবচেয়ে বেশি লোন ডিফল্টস গত কয়েক বছর হিসেবে গত 3-4 দিনে ডেইলি স্টার, যুগান্তর, প্রথম আলো সবগুলোতে ফ্রন্ট পেজ নিউজ ছিল যে গত কয়েকদিনে এই বছর 2018-2019 অর্থ বছরে সবচেয়ে বেশি আপনার এই যে স্কেজুলিং এর প্রয়োজন হয়েছে, কারণ ডিফল্ট ব্যাড লোনস হয়েছে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? প্রমিসেস তো অনেক কিছু হচ্ছে, কিন্তু কাজটা কি হচ্ছে বলি। স্যামুয়েল হ্যান্টিংটন একজন বিজ্ঞ পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে একটা গণতন্ত্র, যদি গণতন্ত্র বলতে হয় তাহলে ভোটে সরকার বদলের একটা সম্ভাবনা থাকতে হবে। আমরা গত 11 বছর দেখেছি সরকার বদলের, 2008-এর নির্বাচনটা বাদ দিয়ে তারপর থেকে সরকার বদলের কোনো সম্ভাবনা ছিল না। সো হান্টিংটনের ডেফিনেশনে গণতন্ত্র 1 নম্বর দুর্বল, 2 নম্বর হলো অথরিটেরিয়ান গভর্নমেন্ট বা টোটালিটেরিয়ান গভর্নমেন্টের একটা পরিচয় হলো যে আপনার পাওয়ার লাইজ সেন্ট্রালাইজড, একটা গোষ্ঠীর ভেতরে বা একটা ব্যক্তির ভেতরে। তো যদি গোষ্ঠী ব্যক্তির ভিতরে পাওয়ার সেন্ট্রালাইজ থাকে তাহলে অ্যাকাউন্টেবিলিটি থাকে না। আজকে আমরা আমাদের দেশে কি দেখছি, কোনো ধরনের কোনো সমস্যা, মানে ছাত্র সমস্যা, রিকশাওয়ালার সমস্যা, যেই সমস্যাই হোক না কেন, সবাই যে আমরা একটা দরজায় ধর্ণা দিতে হচ্ছে। তাহলে একটা দরজায় যদি ধর্ণা দিতে হয় তাহলে বাই ডেফিনিশন পাওয়ার ইজ সেন্ট্রালাইজড। তাহলে যদি গণতন্ত্র দুটো ডেফিনেশন ধরি, একটা সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, একটা হলো হান্টিংটনের নির্বাচনের ডেফিনেশন, বড় বড় দুটো ডেফিনেশনেই কিন্তু ডেমোক্রেসি বিরাজমান না। যদি ডেমোক্রেসি বিরাজমান না হয় তাহলে আমরা এটাকে অথরিটেরিয়ান বা টোটালিটেরিয়ান বলতে পারি। টোটালিটেরিয়ান ভিন্ন, অথরিটেরিয়ান ভিন্ন, বাট এই দিকে থাকতে হবে। ওটা বাদ হয়ে গেছে, ওটা লিস্ট থেকেই বাদ হয়ে গেছে। আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম এবং বিরতির পূর্বে প্রসঙ্গক্রমেই চলে এসেছিল যে আসলেই এই সংসদ একদলীয় কিনা, যেখানে বিএনপির উপস্থিতি রয়েছে। ববি হাজ্জাজ, যদি অ্যান্সারটা আপনার মুখ থেকে শুনতে চাই। অবভিয়াসলি বিএনপির উপস্থিতি সংসদে রয়েছে, কেন রয়েছে, কিভাবে রয়েছে, এটা নিয়েও আমি একটু অবাক। কারণ বিএনপি যখন, আপনাকে 30 তারিখে একটা ঘটনা বলি, কারণ আমার 55টা ক্যান্ডিডেট, আমি শুদ্ধ, আমার দলের 55 জন ক্যান্ডিডেট ছিলেন। তো প্রত্যেকটা জায়গায় অরাজকতা হয়েছে, প্রত্যেকটা জায়গায়। আমার নিজের আপনার পোলিং এজেন্টদেরকে পিটিয়ে পিটিয়ে বের করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের অফিসে গেছি, সহজে ঢুকতে দেবেন না, ওনাদের কাছে সিকিউরিটিকে কাকতিমিনতি করে ঢুকেছি, কারণ ওই দিন কিন্তু আমাদের সবার ঢোকার অ্যাক্সেস থাকার কথা, মানে ক্যান্ডিডেট ঢোকার অ্যাক্সেস থাকার কথা। ওনারা ঢুকতে দিয়েছেন, মানে থামিয়ে দিয়েছেন তা না, কিন্তু একটু মানে অনিচ্ছা বোধ করছিলেন আর কি ঢুকতে দেবার জন্য। ওখানে যে সব রিপোর্টাররা ছিলেন, রিপোর্টারদের সামনে আমি প্রেস কনফারেন্স করে জানালাম আমি যেই জায়গাগুলো থেকে পোলিং সেন্টারের নাম্বার দিয়ে যেখান থেকে আমি রিপোর্ট পেয়েছি এবং কন্টিনিউসলি তখন পাচ্ছি, এটা হয়তো সকাল 10টার কথা। সো দেখেন মানে বেশি সময় হয়নি, ততক্ষণে মোটামুটি অনেক জায়গা থেকে রিপোর্ট চলেছে। আর আমি নিজে তো সার্ভে করে দেখে এসেছি, প্রত্যেকটা পোলিং সেন্টার দখলে ছিল। তখন আমি যে শুনলাম যে আমার আগে বিএনপির আলাল সাহেব এসেছিলেন এবং বিএনপির আলাল সাহেবও কমপ্লেন করে গেছেন। আমি সেকেন্ড ব্যক্তি গেছিলাম কমপ্লেন করতে। তারপর সারাদিন পরেও আবার খবর নিয়েছি, সারাদিন আর কেউ কমপ্লেন করতে যায়নি। তো অরাজকতা যে ঘটেছে, ইলেকশন যে ঠিকভাবে হয়নি আমরা সবাই দেখেছি, আমরা প্রত্যক্ষদর্শী কি, আমরা ভুক্তভোগী। কিন্তু বিএনপি সেই দিন কমপ্লেন করে এবিএম মোশাররফ, এবং না আমি একটু শেষ করি। এটা আমি মানে মোশাররফ ভাইকে আমি দোষারোপ করছি না বা কিছু, আমি বলছি ওখানে ওনাদের হয়তো ভুল হয়েছে অনেক কিছু, সেটা পরের কথা। কিন্তু পার্লামেন্ট থাকলেই যে ডেমোক্রেসি থাকে তা না। স্ট্যালিনিস্ট আপনার ইউএসএসআর এ খুব শক্ত পার্লামেন্ট ছিল এবং খুব সুন্দর কনস্টিটিউশন ছিল, এবং অনেক কনস্টিটিউশন এক্সপার্টকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে যে তাদের কনস্টিটিউশন হয়তো আমাদের থেকে কমিউনিস্ট সরকার, কমিউনিস্ট দেশ, কিন্তু লিবারালি হয়তো আমাদের থেকে বেশি লিবারাল ছিল তাদের কনস্টিটিউশন। শুধু কনস্টিটিউশন নামকে বাস্তে একটা কাগজ থাকলে আর পার্লামেন্ট একটা বিল্ডিংয়ে 200 জন 300 জন বা 450 জন বসলে সেটা গণতন্ত্র হয় না। আজকে পার্লামেন্টে যেটা বসেছে এটা একটা দল বসেছে, এবং আমরা 30 তারিখে নির্বাচনে দেখেছি নতুন পার্লামেন্টেরিয়ান এসছেন, উনি ওনার এলাকায় পরিচিত না, উনি 2 লাখ ভোটের মার্জিনে জিতেছেন, যেখানে
আজকের সরকারি দলেরই সবচেয়ে পপুলার নেতা, কারণ আজকে সরকারি দল পপুলার দল, তাদের সবচেয়ে পপুলার নেতারা এর আগে হয়তো ম্যাক্সিমাম 1 লাখ ভোটের মার্জিনে জিততেন। যে কথা